আসসালামু আলাইকুম। রাজনৈতিক বন্যা না প্রাকৃতিক বন্যা? বাংলাদেশে নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, চাঁদপুর এই এলাকা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি। মানে লাস্ট ১০-১২ বছরে এরকম বন্যা হয় নাই। এখন এই বিষয়টা নিয়ে আমাদের অনেক ছাত্র আন্দোলনের অনেক নেতা থেকে শুরু করে অনেক রাজনীতিবিদ, ইভেন টেলিভিশন চ্যানেল পর্যন্ত বলতেছে যে এটি ভারতের একটি চাল। ভারত চাইছে যে বন্যার পানিতে যেন বাংলাদেশ ভেসে যাক, একটা দুর্যোগ তৈরি হোক। শুধু তাই না, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস তারাও বলছেন যে এটা ভারতের একটা চাল এবং ভারতকে বয়কটের ডাক দিতে হবে। সর্বাত্মকভাবে ভারতের সকল পণ্য সহ পুরো ভারতের সাথে একটা বয়কট রিলেশন তৈরি করতে হবে ভারতকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমি এই যে ডুবুর বাঁধ যে ছেড়ে দিল ত্রিপুরার, এই ডুবুর বাঁধটা ছেড়ে দেওয়ার পরেই তো বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ হইলো। এই বন্যা হওয়ার কথা ছিল, কিন্তু এত ভয়াবহ হওয়ার কথা ছিল না। সামান্য পানি আসতো, সেটা ধীরে ধীরে সেটা সয়ে যাইতো। ত্রাণ কার্য বা সতর্কতার মাধ্যমে মানুষ তাদের যানমাল সরিয়ে নিরাপদ জায়গায় চলে যেত। কিন্তু রাতারাতি, আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন, রাতারাতি মুহূর্তের মধ্যে ফসলি জমি সহ ঘর বাড়ি সব তলিয়ে গেল বন্যা পানিতে। এইভাবে তো আসার কথা ছিল না। তাহলে ঘটনাটা কোথায়? ঘটনাটা আসলে ওইখানে যে ভারত এই ডুবুর বাঁধটা তারা ছাড়ার আগে একদিন বা 2 দিন আগে সতর্ক করা নেই বাংলাদেশকে। যদিও ভারতের এমবেসি থেকে তারা বলতে চাইছে যে তারা বাংলাদেশকে আপ টু ডেট রেখেছিল এই সমস্ত সংবাদ দিয়ে, এবং তারা বলছিল যে বন্যা পরিস্থিতির কারণে ইলেকট্রিসিটি চলে যাবার কারণে তারা ওই সামান্য সময়টা তারা হয়তো সংবাদ একেবারে কারেক্টলি দিতে পারে নাই, তবে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে দেবার। আপনাদের নিশ্চয়ই মনে আছে পলকের কথাটা, যেভাবে পলক বলেছিল যে ইলেকট্রিসিটি, নেট, আমাদের যে ইন্টারনেট যে সংযোগ, ইন্টারনেটের যে অফিস, সেই অফিস পুড়িয়ে দেবার কারণে আমাদের দেশের ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। ওই যে ইন্টারনেট বন্ধের যে নাটকটা, ওই নাটকের সঙ্গে ভারতের এই নাটকটা খানিকটা মিলে গেলেও আসল সত্যটা কি সেটা আমি জানি না। তবে ত্রিপুরায় যে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে এটা সত্য। আপনারা আমার কথা বা সাংবাদিক ইলিয়াস সাহেবের কথা বা পিনাকি ভট্টাচার্যের কথা, কারোর কথাই আপনাদের বিশ্বাস করার দরকার নেই। আপনারা ইউটিউবে সার্চ দেন, সার্চ দিয়ে ত্রিপুরার বন্যা পরিস্থিতিটা দেখেন। ত্রিপুরায় বন্যার পরিস্থিতি দেখবেন যে ইলেকট্রিক যে ট্রান্সমিটার আছে, ইলেকট্রিক পুলের যে ট্রান্সমিটার, সেই ট্রান্সমিটার পর্যন্ত বিদ্যুতের পানিতে ডুবে গেছে। তো এই পরিস্থিতিতে ভারতের আর কোনো অপশন নাই ওই বাঁধের পানি ছেড়ে দেওয়া ছাড়া। কিন্তু ভারতের সুযোগ ছিল যে আগে থেকে বাংলাদেশকে সতর্ক করা যে পানিটা ছেড়ে দেওয়া হচ্ছে। এই জায়গায় ভারত একটা ভুল করছে, যদি তারা ঠিকঠাক মতো বাংলাদেশকে ইনফরমেশন দিয়ে না থাকে। এখন এই যে ডুম্বুর বাঁধ, এটা সেই 93 সালে লাস্ট ছাড়া হয়েছিল। 30 বছরের মধ্যে কি ত্রিপুরায় বন্যা হয় নাই? 2 বছর আগেও কিন্তু ত্রিপুরায় ভয়াবহ বন্যা হয়েছে, তখনও কিন্তু অনেকেই মারা গেছে, অনেক জানমালের ক্ষতি হয়েছে, তখনও কিন্তু তারা এইভাবে পানি ছাড়া নাই। 30 বছর পরে তারা এই সময় এসে কেন তাদের এই বাঁধটা এইভাবে ছেড়ে দিতে হইল? এই যে ভারতের বিষয়গুলো তারা কূটনৈতিক ভাবে হয়তো অনেক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, অনেক ডিফেন্স করার চেষ্টা করবে, কিন্তু দিন শেষে কথা সেইটাই যে আপনারা বর্ষার সময় পানি ঢাইলে দিবেন আর গ্রীষ্মের সময় পানি আটকা রাখবেন আপনাদের সুবিধা অনুযায়ী। তো এইখানে ভারত তার সুবিধাটাই সবসময় রাখবে, ভবিষ্যতেও রাখবে। আগামীতে যদি আমরা আশা করি যে ভারত আমাদেরকে ভবিষ্যতে ওই যে বুলা ঝুলাই রাখছে না, যে তিস্তার পানি প্রকল্প, তিস্তার পানিটা সমবন্টন করা হবে, এই যে বুলাটা ঝুলাইছে গত 15 বছর আওয়ামী লীগের সাথে ভারতের এত ভালো সম্পর্ক, তারপরেও সেই আওয়ামী লীগেও সে কিন্তু সেই বুলাটা ঝুলাই রেখে দিছে। ওই বুলাটা সারা জীবনই ভারত ঝুলাই রাখবে, ভারতের কাছ থেকে পানি বাংলাদেশ পাবে না। এই ক্ষেত্রে বাংলাদেশের এই পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস সাহেবের যে কথাটা আমার ভালো লাগছে, চায়নার যে ইয়েটা আছে, প্রস্তাবটা আছে তিস্তার সামনে আরেকটা বাঁধ দেওয়ার, বাংলাদেশের টোটাল পানি ম্যানেজমেন্ট করার যে দায়িত্বটা তারা নিতে চাইছে, এই প্রকল্পটা বাংলাদেশ হ্যাঁ করতে পারে। এই প্রকল্পটার ডিটেল আমি জানি না, এই ডিটেল কি এই বিষয়ে
আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা যদি একটু বসেন এবং এই ফারাক্কা বাঁধের সামনে 40 কিলোমিটার সামনে একটা বাঁধ, এই ত্রিপুরার ডুম্বুরের সামনে একটা বাঁধ, প্রত্যেকটা বাঁধের সামনে এমন করে বাঁধ দেওয়া হবে যাতে করে ওরা যখন পানিটা ছাড়বে তখন সেই পানিটা আমরা যেন আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারি। এবং ওদের 7,350 উচ্চতা তাদের বাঁধের, তো এখানে আমাদের 7,500 হয়ে যায় উচ্চতাটা, আরো বড় করে বাঁধটা দিতে হবে যাতে করে ভারতকেও ভবিষ্যতে এই পানি ইউজ করতে হলে ভারতকেও এমন ভাবে বাদ করতে হবে যাতে আরো বড় করে ভারতকে বাদ আবার তৈরি করতে হবে। তো ভারতেরও কিন্তু সেই প্রচেষ্টা থাকবে, তারাও দেখা যাবে আর একটা বাঁধ হয়তো তারা বাংলাদেশের বাঁধের চাইতে আর একটু বড় করবে। তো সেই বাঁধটা নির্মাণ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এমন কোন বাঁধ, মানে এমন ভাবে বাঁধটা করা হয় যেন ভারতের সেই পরবর্তী চেষ্টা যেন ব্যর্থ হয়। যত বড়ই বাঁধ করুক না কেন বাংলাদেশের বাঁধের উপর যেন তারা যাইতে না পারে। এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশের পানি বন্টনের যে প্রস্তাবটা চায়না দিয়েছে সেটা যদি বাংলাদেশ এগ্রি করে তাইলে একমাত্র এই যে বন্যা পরিস্থিতি থেকে বাংলাদেশের একটা মুক্তি আছে। দেখেন প্রত্যেকটা দেশই এই পানিটা ব্যবহার করে তাদের জলবিদ্যুৎ উৎপন্ন করা থেকে, ভারত আবার আরো একটা বুলা ঝুলাইছে যে এই ডুম্বুর বাঁধের যে জলবিদ্যুৎ হয় সেই জলবিদ্যুৎ থেকে তারা বাংলাদেশে বন্টন করে। এটা কি ফ্রি দেয়? ফ্রি তো দেয় না, তাই না? টাকা পয়সা দিয়েই দেয় যত আমি জানি। কোনো কিছুই কিন্তু ভারত বাংলাদেশে ফ্রি দেয় না। আলু বলেন, পেঁয়াজ বলেন, চিনি বলেন, যাই আসুক বাংলাদেশে, ডিম বলেন, কাঁচামরিচ বলেন, যাই ঢুকুক বাংলাদেশে, পুরোটাই কিন্তু ভারত বাংলাদেশকে, গরু বলেন, পুরোটাই কিন্তু বাংলাদেশকে ভারত ফ্রি দেয় না। তারা বাংলাদেশ থেকে বরং টাকা নিয়ে অন্য দেশেও কিন্তু তারা বিক্রি করে, সেটা বাংলাদেশেও বিক্রি করে। অন্য দেশে যেই দামে করে বাংলাদেশে হয়তো তার চেয়ে বেশিও করে কিছু কিছু ক্ষেত্রে। তো এই যে ভারতের যে একটা মানে পায়তারা বাংলাদেশকে তাদের কুক্ষিগত করে রাখার, তাদের হাতের ভিতরে রাখার, মুলা ঝুলিয়ে তাদেরকে বাংলাদেশকে ঘুরানোর এই পায়তারাটা বাংলাদেশের আমার মনে হয় প্রত্যেকটা মানুষ অলরেডি বুঝে গেছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত একসময় সহায়তা করছে, ঠিক আছে, এটা অস্বীকার করা যায় না, কিন্তু সেই সহায়তার প্রেক্ষিতে তারা কি কি নিছে সেটা যদি হিসাব করা হয় তাইলে ওই দাঁড়িপাল্লাটা দেখা যাবে যে তাদের ওইখানেই নিচে হবে। তারাই এত বেশি নিছে একটা দেশকে স্বাধীন করতে যায় এটার হিসাব শেষ করা যাবে না। একটা দেশ বাংলাদেশ যদি ভারতের পাশে থেকে যদি আর্থিকভাবে সচ্ছল হয়ে যায়, উন্নত হয়ে যায়, স্বাধীন হয়ে যায়, আত্মনির্ভরশীল হয়ে যায়, তাহলে কিন্তু ভারতের প্রবলেম, ভারত আর বাংলাদেশকে ডমিনেট করতে পারবে না। তো ভারত কোনোভাবেই চাইবে না বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের উন্নয়ন হোক। তারা সবসময় চাইবে বাংলাদেশকে কিভাবে দমিয়ে রাখা যায়। আমরা এই যে পিনাকি সাহেব একটা ম্যাপ দেখাইছে, যেটা আমার কাছে খুব ভালো লাগছে, যে আমরা মনে করি যে আমাদের চারপাশে আমাদের ভারত, কিছু হইলেই ভারত কিন্তু আমাদেরকে গ্র্যাব করে ফেলবে, কিন্তু ম্যাপটার দিকে যদি তাকানো যায় আসলে ভারতের চারপাশে কিন্তু সব শত্রু। শত্রু না হলেও তারা বন্ধুরা। যেমন ভারতের এক পাশে পাকিস্তান, এক পাশে চায়না, এক পাশে নেপাল, এক পাশে মায়ানমার, আর এক পাশে বাংলাদেশ। এখন ভারত যদি এই যে চিকেন নেকটা আছে ওই চিকেন নেকটা যদি আটকা ধরে চায়না আর বাংলাদেশ, ভারতের একটা অঙ্গরাজ্যই আলাদা হয়ে যাবে। ভারত কিন্তু মোটামুটি একটা মানে ডিপ্লোম্যাটিক ভাবে ভারত কিন্তু একটা চাপেই আছে বাংলাদেশকে নিয়ে। সেই চাপ যদি আরো বাড়ানো হয় তাইলে একমাত্র ভারত সোজা হবে, ভারতকে এছাড়া আর সোজা করার আর কোনো অপশন নাই। তো সেই ক্ষেত্রে এই চাপটা বাড়ানোর জন্য একমাত্র অপশন চায়নার সেই প্রস্তাবটা বাস্তবায়ন করা। চায়নার পানি বন্টন প্রস্তাবটা যদি বাংলাদেশ বাস্তবায়ন করে ভারত একবারে সোজা হয়ে যাবে। আর ইলিয়াস সাহেব আর পিনাকি সাহেব যে ভারতের পণ্য থেকে শুরু করে ভারতের সবকিছু বয়কটের ডাক দিয়েছেন, এটা ইম্প্যাক্ট অতটা না পড়লেও পড়বে, ভালোভাবে ইম্প্যাক্ট পড়বে। বিশেষ করে পশ্চিমবঙ্গে তো ভালো ইম্প্যাক্ট পড়বে। আপনারা জানেন কিছুদিন আগে যখন ভারতের পশ্চিমবঙ্গের বাংলাদেশের বর্ডারে যাতায়াতটা বন্ধ হয়ে গেছিল কোভিডের সময়, তখন ভারতের পশ্চিমবঙ্গের একটা অংশ যারা বাংলাদেশের উপরে হোটেল থেকে শুরু করে, পর্যটন থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে সবাই একেবারে পঙ্গু হয়ে যাচ্ছিল। রিসেন্টলি আবার ভারত ভিসা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের। এটাও ভারত কিন্তু প্রতিটা সেকেন্ডে তারা উপলব্ধি করতেছে যে বাংলাদেশ থেকে তারা আর সেই অর্থটা নিতে পারতেছে না,
এবং খুব শিগগিরই কিন্তু তারা আবার চাইবে এই ভিসাটা ওপেন করবার। কিন্তু ওই জায়গাটা একটা উন্নয়ন দরকার বাংলাদেশে। বাংলাদেশ থেকে মানুষ কেন ইন্ডিয়াতে যায়, কেন যায়? এক নম্বর হলো চিকিৎসা, তাহলে চিকিৎসা সেক্টরটা বাংলাদেশের আগে ডেভেলপ করতে হবে। দুই নম্বর হচ্ছে গিয়ে পোশাক আশাক কসমেটিক্স কিনতে যায়। এই জিনিসগুলা ভারত থেকে কিনে বাংলাদেশে এনে তারা বেশি দামে বিক্রি করে। ওই জায়গাটায় যদি একটু নজর দেওয়া যায়, ওই দ্রব্যগুলো যদি বাংলাদেশে মূল্যমান নির্ধারণ করে কমিয়ে দেওয়া যায় ওদের মূল্যমানের চাইতে, তাহলে কিন্তু আর ওদের মুখাপেক্ষি হবেই না বাংলাদেশে। তো যাই হোক, দিন শেষে বিষয়টা অনেকটা রাজনৈতিক। এই বন্যাটা, যে প্রশ্নটা শুরুতে করেছিলাম যে আমাদের এই সাম্প্রতিক বন্যাটা রাজনৈতিক না প্রাকৃতিক, এখানে যদি 40% প্রাকৃতিক হয়ে থাকে, 60% রাজনৈতিক। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।